ফিরে এলাম কবিতার হাত ধরে। কথা ও কবিতায় আসতে যদি চান তাহলে ঝটপট যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। আড্ডা দিতে তো আমি মূলত খুব ভালোবাসি, সেটা তো তুমি এতক্ষণে বুঝে গেছো। তবে তোমাকে পেয়ে আমার একটু কবিতাটাই শুনতে বেশি আগ্রহ প্রকাশ করলাম আর কি। এবার একটুখানি বলো যে কবিতা চর্চা করতে গেলে সবচেয়ে আগে তোমার কি মনে হয়? তুমি তো যেহেতু অনেক পরে শুরু করেছো, কিন্তু অনেক পরে শুরু করলেও তোমার ভালোবাসাটা অনেকটাই আছে, সেটা আমি বুঝতে পারলাম আড্ডা দিতে এসে। তো এটা একটু বলো যে সবার প্রথম কি জরুরি কবিতা আবৃত্তি করতে গেলে? কবিতা আবৃত্তি করতে গেলে শুধুমাত্র অনেক তো নিয়ম আছে, উচ্চারণের অনেক নিয়ম আছে, অনেক কিছু আছে, কিন্তু তারপরে গিয়েও আমার যেটা মনে হয় যে কবিতাটাকে বারবার পড়া। আমি যেমন আজকে তোমার দুটো উচ্চারণ, একটা হচ্ছে গিয়ে দৃঢ় বা এরকম একটা কি উচ্চারণ পেয়েছিলাম, সেটা খুব স্পষ্ট পেলাম। যেটা ওই কবিতার মডুলেশন রাখতে গিয়ে উচ্চারণ স্পষ্ট রাখাটা খুব কঠিন জায়গা ছিল। এবং অবধি, ওটাকেও দেখলাম তুমি খুব সুন্দরভাবে ব্যবহার করেছো, না অবধি না অবধি, মানে মাঝামাঝিতে রেখেছো, খুব সুন্দরভাবে সেটাকে ব্যবহার করেছো মানেটাকে রেখে। এটা খুব ভালো লাগলো। তো উচ্চারণ তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমার প্রথমত যেটা করা, যে বারবার কবিতাটাকে পড়া, কবিতার বলতে কি চাইছে সেটাকে পড়ে 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 একটা নিজের মতো করে সেই জায়গাটাকে প্রেজেন্ট করা। অবশ্যই যারা সিনিয়র শিল্পী যারা রয়েছেন, যারা অনেক বোঝেন, তাদেরটা শুনতে হবে, প্রচুর শুনতে হবে, সেটা তো দরকারই, কিন্তু পাশাপাশি নিজের নিজস্বতা যেন তার মধ্যে থাকে, পুরোপুরি কপি না করে নেওয়া বা পুরোপুরি যেমনটা ওইভাবেই করতে হবে এমনটা না বুঝে। এবং সেই যে কবিতাটা তোমার কাছে আজকে আমি শুনলাম, ওটাই যে আমি করব তা নয়, একদমই তাই। আমার অনুভূতি থেকে একদমই তাই, মানে আমার আমি যেটা ভাবছি সেটা আপনি নাও ভাবতে পারেন। এটাই কথা কবিতায় আমাদের আড্ডার আজকে কিন্তু একটা মূল বিষয় আমার মনে হয়, যে কবিতাকে আমরা চিনবো, নিজের মতো করে চিনবো, নিজের মতো করে গয়না পরাবো। তো সেই রকম একটা গয়না পরা কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনা। অন্তত আমি যে জেনারেশনটাতে রয়েছি, আমি যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে অনেক সময় হয় কি, মানে যখন মাধ্যমিক দিয়েছি বা উচ্চ মাধ্যমিক, এই সময়টাতে ক্যারিয়ারের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট সময়, পড়াশোনাটাও যেমন করতে হয়, তেমনি টেনশন থাকে, টেনশন, পাশাপাশি ভালো লাগাগুলোও কিন্তু আসতে থাকে, ভালো লাগার এই অনুভূতিগুলো শক্ত হতে, মানে একটা স্ট্রং একটা ফিলিংস তৈরি হতে থাকে। কিন্তু মানে অনেক সময় কি আমরা নিজেদের কাজটা থেকে সরে যাই, সরে ব্যালেন্সটা থাকে না, সরে গিয়ে তখন আসল কাজে ক্ষতি হয়ে যায়, এবং হয়তো কারোর প্রতি ভালো লাগা তৈরি হলো, সেক্ষেত্রে সেই মানুষটা থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু আমি যদি আমার তার জন্য অনেকটা সময় আমি ক্ষতি করি, পরবর্তীতে নিজেকে আর খুঁজে পাওয়া যায় না, নিজেকে হারিয়ে ফেলি। তো আমার সেটাই, আমার কথাটা হচ্ছে, মানে কবিতাই তুমি বলবে, জানি না কবি কি লিখেছেন, আমি যেটুকু বুঝলাম, দর্শকটাও সেটাই বুঝেছে আমার মনে হয়, বা বোঝার চেষ্টা করছে যে ভালোবাসো, এতটাও বেশো না যার জন্য নিজের না ক্ষতি হয়। একদমই, সবকিছুর একটা ভারসাম্য থাকাটা দরকার। আমার পরবর্তী কবিতা হারিয়ে যায়নি, কবি শারমিন আক্তার। আমাদের 2.5 বছরের সম্পর্কে যেদিন তুমি আমার হাতটি শক্ত করে ধরে বলেছিলে কখনো ছেড়ে যাবে না তো, আমি মিষ্টি করে হেসেছিলাম, কিছুই বলতে পারিনি সেদিন। আমি সেদিন এক অজানা ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম আমি, কিন্তু সেটা তোমাকে হারিয়ে ফেলার নয়, নিজেকে হারিয়ে ফেলার। ভয় পেয়েছিলাম তোমাকে ভালোবাসতে গিয়ে কখনো নিজেকে হারিয়ে ফেলবো না তো, কখনো তুমি হারিয়ে গেলে নিজেকে খুঁজে পাবো তো। সেই দিন থেকেই আমি নিজেকে খুঁজেছি, তোমার ভালোবাসার ভিড়ে কখনো হারাতে দিইনি। রাত জেগে কথা ঠিকই বলতাম, কিন্তু নিজের জন্য সময়টুকু বাঁচিয়ে রাখতাম। সন্ধ্যায় তোমাকে ঠিকই ভাবতাম, কিন্তু চায়ের কাপের সময়টা আমারই ছিল। হারিয়ে তুমি ঠিকই গেছো, কিন্তু আমি হারাইনি। ভীষণ কেঁদেছি, কিন্তু ভেসে যাইনি। স্মৃতিগুলো হাতড়েছি ঠিকই, থমকে যাই। নিজেকে ভালোবাসতে শিখেছি, নিজেকে নিয়ে বাঁচতে শিখেছি। তুমি হীনে শহরে আমি ভালোই আছি, হারিয়ে যাই। মানে সামলে নেওয়াটা বেশ কবি সুন্দরভাবে তার কলমে প্রকাশ করেছেন। সত্যি একটি ব্যতিক্রমী কবিতা তুমি অভিদীপ্তা শুনিয়েছো আজকে। আগামী দিনে কি ইচ্ছে আছে বলে ফেলো দেখি। আগামী দিনে তো কবিতাটা নিয়ে এগিয়ে যাওয়ার ভীষণভাবে ইচ্ছে আছে।
যেটা আমি বর্তমানে যে জিনিসগুলো ফেস করছি কবিতা নিয়ে পথ চলতে গিয়ে, অনেকের মানে সাধারণ মানুষের মধ্যে কবিতাটা ঠিক অতটাও জায়গা করতে এখনো পারেনি। যেটা গানের ক্ষেত্রে হয় সেটা কবিতার ক্ষেত্রে আমার কোথাও মনে হচ্ছে অনেক অনেক জায়গায় খামতি, হ্যাঁ আরো খামতি রয়ে গেছে। সেগুলো বোধহয় সেই জায়গাটাকে কভার মানে যেভাবে মানুষ বা শ্রোতারা গান শোনেন হেডফোনে, সেইভাবে কবিতা শোনাটা অতটা যায়নি, অতটা পর্যায়ে যায়নি। তবে তুলনামূলকভাবে কিন্তু অনেকটা এগিয়েছে, কিন্তু আরো মনে হয় আরো দরকার। এটাই তো। অনেক অনেক শুভকামনা অভিদীপ্তা তোমার জন্য। শিখতে থাকো, আরো অনেক মানুষের কাছে তোমার কবিতার জয় জয়কার হোক। অনেক ভালোবাসা রইল। আমরা একেবারে শেষ কবিতা কোন কবির কবিতা দিয়ে শেষ করছো? আমি প্রথমেই বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আমার প্রিয় কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়, আমি ওনাকে দিয়ে শেষ করব। প্রিয় কবি আর কি? প্রিয় কবি পাহাড় চূড়ায়, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার একটা নদী আছে, দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কেনা জানে পাহাড়ের থেকে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবুও আমি নদীটার বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম ছোট্ট একটা দ্বীপের বদলে। ছোটবেলায় ছোট্টখাট্টো ছিমছাম একটা দ্বীপ ছিল আমার, সেখানে অসংখ্য প্রজাপতি। ছেলেবেলায় দ্বীপটি ছিল আমার কাছে বড় প্রিয়। যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান তন্নি ছিপছিপে নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বদলে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। সে আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু ছোট্ট একটা দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। সেই দ্বীপে আমি আর যেতে পারি। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। এ 10 দিক, আমি কোনো দোষ করি, আমাকে ক্ষমা করো। ভালো অভিদীপ্তা, অনেক অনেক ভালোবাসা। কবিতাময় জীবনে তোমার স্বপ্নের একটা কবিতাময় বাড়ি হোক, নিজের বাড়ি, যেটা তুমি বলছিলে ভালোবাসায়, যাতে একেবারে তুমিটাকে তুমি খুঁজে পাবে নিজের মধ্যে থেকে। আপনারাও কবিতায় থাকুন, নিজের নিজস্বতাকে ধরে রাখুন এবং অবশ্যই কথা ও কবিতার সঙ্গে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।